আলোচনা নিবেদন করছে এস কুমার ব্লাউজ। মা বোনদের পছন্দের ব্লাউজ মানেই এস কুমার, ইউর আল্টিমেট চয়েস। সহযোগী নিবেদক নীলকমল, ইন্ডিয়াস ফেভারিট ফার্নিচার, ডিস্ট্রিবিউটর প্রণব এন্টারপ্রাইজ, মেলার মাঠ, আগরতলা। ফোন করুন 7008410557 এই নম্বরে। We are proud to be made for India. দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী এনএন। আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে আমাদের রাজ্যের নিরিখে এই গুরুত্বপূর্ণ বিষয় আমি নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি, আপনারা সবাই জানেন আমাদের দেশের একজন সুনামধন্য জার্নালিস্ট রোহিত সানকের উনি প্রয়াত হয়েছেন। করোনায় উনি আক্রান্ত হয়েছিলেন, 4-5 দিন উনি ভেন্টিলেশনে ছিলেন। পরবর্তী সময়ে ওনার হার্টে প্রবলেম ধরা পড়ে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনি বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন বিগত সময়ে এবং সারা দেশে একটা ছাপ উনি রেখে গেছেন। আজকে ওনার প্রয়াণ এই দিনে আজকে আমাদের সংবাদ মাধ্যম জগৎ বাকরুদ্ধ হয়ে পড়েছে। কাজ করার যে একটা স্পৃহা রয়েছে বা কাজ করার যে একটা কনসেন্ট্রেশন রয়েছে, সেটা কোনো না কোনোভাবে দেশের সব জায়গায় আজকে হারিয়ে গেছে রোহিতের কারণে। দর্শক বন্ধুরা, আজকে এই দিনে মৃণালিনী এনএন আমরা ওনার আত্মার সদ্গতি কামনা করছি। পাশাপাশি ওনার যে পরিবার রয়েছে, শোক সন্তপ্ত পরিবার, আমরা মৃণালিনী এনএনের পক্ষ থেকে সমবেদনা আমরা জ্ঞাপন করছি এবং ঈশ্বরের কাছে আমরা কামনা করছি, প্রার্থনা করছি যাতে ওনার আত্মার সদ্গতি হয়। দর্শক বন্ধুরা, এখন অনুষ্ঠান শুরু করছি। আজকে যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আমাদের রাজ্যের নিরিখে আমরা আজকে আলোচনা করব যে আপনারা কি লকডাউন চাইছেন না কারফিউ চাইছেন, এই বিষয়টুকু নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি, আজকে আমি অন্য কিছু আপনাদেরকে বলবো না, শুধু এতটুকুই বলবো যে করোনার যে সেকেন্ড ওয়েভ সেটা কিন্তু একটা মারাত্মক খারাপ আকার ধারণ করে রেখেছে এই মুহূর্তে। এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, একটা মাত্র পথ আমাদের কাছে খোলা রয়েছে, আমাদের সচেতনতা। নাইট কারফিউ, লকডাউন, এটা আমার এজ এ রিপোর্টার হিসাবে আমার ব্যক্তিগত মতামত আপনাদের কাছে দিচ্ছি, কারণ আমারও একটা মতামত রয়েছে। সেই মতামত আমি আপনাদেরকে দিচ্ছি যে লকডাউন বা কারফিউ এতে কোনো সমস্যার সমাধান হবে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। এর থেকে উত্তরণের একটা মাত্র পথ রয়েছে, সেটা হচ্ছে তা হচ্ছে সচেতনতা। আমরা যদি সঠিকভাবে সচেতন হই এবং আমাদের রাজ্যের মানুষরা যদি আমরা সচেতন হই, তাহলে অবশ্যই এই করোনা থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং আজকে আমার সোশ্যাল মিডিয়াতে অনেকে বলেছেন যে এই করোনাতে বা এই করোনার সেকেন্ড ওয়েভ এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছে এবং আমাদের রাজ্যেও তার একটা দিক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যেটা প্রচণ্ড ক্ষতিকারক। তাই আপনাদের কাছে যারা যারা ফেসবুকে আপনারা মেনশন করেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে মাস্ক আপনারা অবশ্যই পরিধান করবেন এবং সোশ্যাল ডিস্টেন্সে যেটা রয়েছে সেটাও আপনারা পালন করবেন। সরকারি গাইডলাইন আপনারা লক্ষ্য করবেন, ফলো করবেন, কারণ করোনা থেকে মুক্তি আমাদেরকে দিতে পারে একমাত্র আমাদের সচেতনতা। আমরা যদি সচেতন না হই তাহলে লকডাউনে কোনো কাজ হবে না, নাইট কারফিউতে কোনো কাজ হবে না। সব কিছুই সঠিকভাবে চলবে, কিন্তু দরকার রয়েছে সচেতনতা। বাকিটা রাজ্যের আপামর জনগণ আপনারা আপনাদের বক্তব্যগুলো তুলে ধরবেন, কি চাইছেন এই মুহূর্তে, আমাদের রাজ্যের জন্য কি প্রয়োজন এই মুহূর্তে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? রাজীবদা। নমস্কার ম্যাডাম, কোত্থেকে বলছেন?
আমি মহানগর থেকে বলছি আসলাম গ্রহণ করি আপনার আমি। আচ্ছা, এই যে লকডাউন হ্যাঁ বলছে যে ঠিক আছে, এটা তো দাদা আমরা গরিবের লেগে খুব ক্ষতিকর। আমরা মনে করি আমরা সচেতন যে আমরা গ্রহণ করিয়া নিই, আমরা লকডাউনের কোনো প্রয়োজনই করে না। কি বললেন, ঠিক আছে, কি বললেন ম্যাডাম? যদি আমরা সচেতন ভাবে চলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা চলি, হ্যাঁ। যে লকডাউনটা তো আমরা গরিবের খুব ক্ষতিকর। একদম একদম বলেছেন, ঠিক বলেছেন, ধন্যবাদ আপনাকে, অসংখ্য হ্যাঁ বলুন। এই যে আমরা তো চাইতেছি না লকডাউনটা হোক, আমরা সচেতন নিজে আমরা সচেতন হই না। ওই আমরা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। মৌলনগর থেকে একজন ম্যাডাম ফোন করলেন, উনি বলেছেন লকডাউন আমাদের জন্য প্রচণ্ড ক্ষতিকারক, কারণ আমরা দিন এনে দিন খাই, কিন্তু আমরা যদি সচেতন হই তাহলে আমাদের লকডাউনের প্রয়োজন পড়ে না। এটাই হচ্ছে বাস্তব। কিন্তু আমরা দেখি কি, আপনি মলে যান, মল খোলা রয়েছে, সেখানে সোশ্যাল ডিস্টেন্স নেই। অনেক সময় আমরা ফটো তুলে আনি, কিন্তু সেই ফটোগুলো ভাইরাল হয়ে যায়, তো তাই আমরা চাই না সেইভাবে তুলে ধরতে। কিন্তু ভালো ভালো এডুকেটেড পার্সনের, যারা সিভিলাইজড পার্সন, তারা পর্যন্ত মাস্ক পরিধান করেন না, সরকারি বিধিনিষেধ পালন করেন না। তো যেইভাবে আমরা দেখতে পাচ্ছি, টেন্ট আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা কখনোই একটা ভালো বার্তা বহন করছে না এই মুহূর্তে। কিন্তু এই মুহূর্তে সরকার নাইট কারফিউ দিয়েছে। নাইট কারফিউ দিলে অনেকে প্রশ্ন, রাতের বেলা তো এমনিতেই মানুষ বাড়ি থেকে বের কম হয়, যারা আপনার সাংবাদিকতার পেশায় যুক্ত বা যারা ডাক্তার, যারা ফার্মেসির লোক বা যারা পুলিশ অফিসার যারা রয়েছেন, ওনারাই শুধু রাত্রিবেলা ওনারা কাজ করেন, কিন্তু পাশাপাশি সেরকমভাবে সাধারণ মানুষ রাত্রিবেলা বের কম হয়। তো সেই জায়গায় নাইট কারফিউ থেকে কতটুকু রেজাল্ট পাবে রাজ্য সরকার, সেটা অনেকে প্রশ্ন করছেন, সন্দিহান হয়ে রয়েছেন যে রাজ্য সরকারের এই নাইট কারফিউ দেওয়ার পেছনে কি কারণ বা কি যুক্তি রয়েছে, সেটা অভিযোগ আকারে অনেকে বলছেন। পাশাপাশি এই মুহূর্তে যদি লকডাউন দেওয়া হয় তাহলে রাজ্যের গরিব মানুষের অবস্থা কোন চরম দুর্দশার মধ্যে পড়বে সেটা আর বলার অপেক্ষা রাখছে না। কিন্তু পাশাপাশি সরকার যদি বাধ্য হয়ে পড়ে যে লকডাউন দিতে হবে, তাহলে কিন্তু যারা গরিব মানুষ, যারা মেহনতি মানুষ, যারা শ্রমজীবী মানুষ, ওনাদের কিন্তু দুঃখের আর অন্ত থাকবে না। তাই এইখানটায় সবচাইতে বড় যে জোরালো দাবি, সেটা হচ্ছে সচেতনতা। এবং অনেকে আমাকে বলেছেন, আমার ওয়ালে অনেকে লিখেছেন যে এইভাবে নাইট কারফিউ না লাগিয়ে সরকার যদি 7 দিনের জন্য পুরো ত্রিপুরা রাজ্যকে লকডাউন দিয়ে দেয়, তাহলেও কিছুটা আমরা বেঁচে যেতে পারি এবং সেখানে করোনাকে কিছুটা হলেও প্রতিহত করতে পারি। আমি আবার রিপিট করছি, অনেকে আমার ওয়ালে লিখেছেন ওনাদের ব্যক্তিগত মতামত যারা ওনারা দিয়েছেন যে সারা ত্রিপুরা রাজ্যকে 7 দিনের জন্য লকডাউন দিয়ে দেওয়া হোক, তাহলে হয়তোবা কিছুটা প্রতিহত হতে পারে। কিন্তু অনির্দিষ্টকাল বা মাসখানেক যদি লকডাউন থাকে, আগের লকডাউনের মতন, আগের বছরের লকডাউনের মতন, তাহলে মানুষের কিন্তু দুঃখের আর কোনো অন্ত থাকবে না দর্শক বন্ধুরা। কারণ একদিকে ব্যাংক থেকে যারা লোন নিয়ে ব্যবসা করছেন, একদিকে ব্যাংক থেকে লোন নিয়ে যারা বিভিন্ন ধরনের কাজে আপনারা যুক্ত রয়েছেন, সরকার কিন্তু বলেছে যে আপনাদেরকে রিল্যাক্সেশন দেবে, কিন্তু সরকারের এই প্রতিশ্রুতি যে ভ্রান্ত প্রতিশ্রুতি এবং মিথ্যা প্রতিশ্রুতি, সে কিন্তু প্রমাণিত হয়ে গেছে, যেটা আপনারা দেখছেন। সরকার বারবার বলছেন এবং কেন্দ্রীয় সরকার বারবার বলেছেন যে গত বছর যে করোনার মাধ্যমে বা করোনার সময়ে যে ব্যবসায় যে মানুষের যে লস হয়েছে একটা বছর, সেখানে মানুষ সঠিকভাবে দোকানদারি করতে পারেনি এবং এমনও দেখা গেছে স্টাফদের বেতন পর্যন্ত দিতে পারেনি মালিকেরা। তো সেই জায়গায় ব্যাংক বলেছে বা সরকার বলেছে যে আপনাদেরকে রিল্যাক্সেশন দেওয়া হবে, আপনারা একটা ফর্ম ফিল আপ করুন। সবাই যথারীতি ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু দেখা গেছে মার্চের শেষে আপনাদেরকে ব্যাংক থেকে ফোন আসছে যে সেটা আমাদের কিছু করার নেই, সেটা যা করেছে কেন্দ্রীয় সরকার বা ভারত সরকার বা রিজার্ভ ব্যাংকের নির্দেশ। এখন চিন্তা করুন, এইবার যদি লকডাউন পড়ে, এমনিতেই ব্যবসা বাণিজ্য, যারা ব্যবসা বাণিজ্য আপনারা করছেন আপনারা ভালো করেই জানেন
যে ব্যবসার এই মুহূর্তে কি একটা অবস্থায় রয়েছে। বিশেষ করে যারা কর দপ্তরের যারা কর্মীরা রয়েছেন ওনারা তো আরো ভালো করে টের পাচ্ছেন, কারণ ওনারা ওনাদের টার্গেট অ্যাচিভ করতে পারছেন না। পাশাপাশি এই জিএসটির কারণে যে ধরনের দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ ব্যবসায়ীদের, মানে তার বলে আপনাদের আমি বোঝাতে পারবো না। সেই ক্ষেত্রে ব্যাংক থেকে পর্যন্ত রিল্যাক্সেশন পাওয়া যাচ্ছে না। সরকার বারবার মানুষদেরকে বলছেন, যেটা মানুষরা অভিযোগ করছেন, যে সরকার একদিকে বলছেন আপনাদেরকে রিল্যাক্সেশন দেব যেহেতু 1 বছর বন্ধ দোকানপাট, কিন্তু মানুষ বলছেন যে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে সেগুলো ভ্রান্ত প্রতিশ্রুতি, সেগুলো মিথ্যে প্রতিশ্রুতি। তো যার কারণে মানুষ চিন্তা করছে এই মুহূর্তে চিন্তা করছে যে সরকারের এই দৃষ্টিভঙ্গি বা সরকার যে সাহায্য করার চেষ্টা করছে এই মুহূর্তে, তার কোনো একটা সংকেত এই মুহূর্তে আমাদের রাজ্যের মানুষরা দেখতে পাচ্ছেন না। যারা বন্ধন নিয়ে আপনারা কাজ করছেন, বন্ধন কারণে যারা শ্রমজীবী অংশের মানুষরা আপনারা বন্ধন নিচ্ছেন, যদি লকডাউন পড়ে আপনারা কোত্থেকে রোজগার করবেন? বাড়ি থেকে যদি আপনারা বের হন, পুলিশের বেধড়ক পেটানো আপনাদের জন্য অপেক্ষায় রয়েছে। তাহলে আপনারা যদি ইনকাম না করতে পারেন তাহলে কিভাবে বন্ধনের টাকা আপনারা পরিশোধ করবেন? ব্যবসায়ীরা যারা রয়েছেন ওনারা প্রোডাক্ট বিক্রি করতে পারছেন না, কিভাবে ব্যাংকের ইন্টারেস্ট দেবেন? ব্যাংক তো ছাড়ছে না। তাহলে সব দিক দিয়ে দেখা যাচ্ছে সাধারণ জনগণের উপর চাপ সৃষ্টি হচ্ছে। বর্তমান সরকারের এই যে পরিকল্পনাবিহীন কাজগুলো, যেটা মানুষ অভিযোগ করছেন যে ধরনের পরিকল্পনা করে কাজ করার কথা ছিল সেই ধরনের কাজ কেন্দ্রীয় সরকার করেনি, যার কারণে বর্তমানে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে। আমার কাছে অনেকে অভিযোগ করেছেন বর্তমান সরকার চাইছে আগামীকালেই লকডাউন দিয়ে দেওয়া হোক। পাশাপাশি আবার সরকার চিন্তা করছে, যারা সরকার চালাচ্ছেন ওনারা চিন্তা করছেন যদি মানুষের যদি রিপারকেশন, যদি মানুষের যদি প্রতিক্রিয়া যদি সেটা সামনের দিকে চলে আসে, সরকারকে কোথায় নিয়ে ফেলবে? সরকারকে কোথায় নিয়ে ফেলবে? মানুষের পেটে যখন ভাত থাকবে না তখন তার কাছে সবকিছুই কলা পাতা। সরকার কিন্তু চিন্তা করছে যে আমি আগামীকাল সকাল থেকে লকডাউন দিয়ে দিই অনির্দিষ্টকালের জন্য। পাশাপাশি সরকার এও চিন্তা করছেন, যেটা অনেকে অ্যাজাম্পশন করছেন যে সরকার এও চিন্তা করছেন এই মুহূর্তে যদি আমরা লকডাউন দেই, মানুষের বিরূপ প্রতিক্রিয়া যদি সামনে চলে আসে তাহলে সরকারের অবস্থা কি হবে? কারণ কি সরকারের পক্ষ থেকে তো কোনো ধরনের সাহায্য নেই, সরকার তো কোনো ধরনের সাহায্য করছে না। দেখা যায় কিছু চাল ডাল তেল দিয়ে সেলফিতে ভরিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। এইভাবে কি মানুষ চলতে পারে? সেটা অভিযোগ আকারে তুলে ধরছেন সাধারণ জনগণ। কিন্তু অনেকে বলছেন যে রাজ্য সরকার এখনো পর্যন্ত ট্রেনগুলোকে বন্ধ করেনি, রাজ্য সরকার বিমানের যে শিডিউল রয়েছে সেটাকে পর্যন্ত এখনো পর্যন্ত বন্ধ করেনি। সরকারের তো এগুলো করা আগে উচিত ছিল। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা চলছে, বাংলাদেশ যে আকারে ওনাদেরকে গুছিয়ে নিতে সচেষ্ট রয়েছেন আমাদের ত্রিপুরা সরকার, আমি বলবো, কারণ ত্রিপুরা তো একদম বাংলাদেশের সঙ্গেই রয়েছে, সেই ধরনের কোনো কিছু নেই, শুধু উদ্বোধন, ওই রক্তদান, বিভিন্ন কর্মসূচি, জনসমাবেশ চলছে, কিন্তু করোনাকে প্রতিহত করার কোনো চেষ্টা নেই বলে অভিযোগ করছেন সাধারণ মানুষজন। এক্সপোর্ট ইম্পোর্ট ডিউটি বা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস বন্ধ করা যেতে পারত, প্রত্যেকটি ট্রেনকে বন্ধ করা যেতে পারত, তারপর বিমান বন্ধ করা যেতে পারত, কিন্তু সরকার সেই দিকটাই করছেন না। কিন্তু আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য মোতাবেক সরকার কিন্তু লকডাউনের দিকে এগুচ্ছে। কিন্তু আমাদের ত্রিপুরা একটি প্রত্যন্ত রাজ্য এবং সেই প্রত্যন্ত রাজ্যে 37 থেকে 40 লক্ষ মানুষের বসবাস, ওনাদের উপার্জন ক্ষমতা সামান্য কয়েকজন লোকই যারা রয়েছেন যারা বিত্তশালী, কিন্তু অনেকেই যারা বেশিরভাগ রয়েছেন ওনারা সবাই শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ। যদি লকডাউন যদি পড়ে তাহলে ওনাদের অবস্থা কি হবে সেটা কিন্তু আর বলে আমি রাজীব বা আমি একজন সঞ্চালক আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই অনেকে আজকে আমার ওয়ালে লিখেছেন যে সরকার এই মুহূর্তে একটা কাজই করতে পারে, এই লকডাউন বা এই যে কারফিউ দেওয়া হয়েছে
সেটাকে অনেকে নাটক বলে আখ্যায়িত করেছেন। যে সরকার যে নাইট কারফিউ দিয়েছে সেটা হচ্ছে একটা নাটক। কারণ দিনের বেলায় মল খোলা, দিনের বেলায় বাজার খোলা, দিনের বেলায় হাসপাতাল খোলা, দিনের বেলায় অফিস খোলা, দিনের বেলায় বিন্দাস চলছে মানুষ, আর রাত্রিবেলায় বুঝি 10টার পর করোনা আসে, আর সারাদিন করোনা আসে না। এটাকে মানুষ অভিযোগ আকারে বলছেন যে সরকার এটাকে একটা নাটক এবং হাস্যস্কর বিষয় হিসাবে তুলে ধরেছেন এই মুহূর্তে, যেটা সরকার না করতে পারতেন। আমাদের রাজ্যের মানুষ অনেক সচেতন মানুষ, ওনারা অনেক কিছু বোঝেন, এবং ওনারা যে সরকার বা প্রশাসন যে দিকটা তুলে ধরেছেন যে নাইট কারফিউর মাধ্যমে যে কিছু হবে না, সেটা সরকার বা যারা যারা এগুলোকে তৈরি করেছেন ওনারাও ভালো করে জানেন। তো সেই জায়গায় মানুষের বক্তব্য, আমার ওয়ালে যারা যারা লিখেছেন ওনাদের বক্তব্য হচ্ছে যে 7 দিনের জন্য লকডাউন দেওয়া হোক, সম্পূর্ণ লকডাউন। 7 দিন হলো মানুষ বাঁচতে পারবে, এবং করোনাকে যদি আমরা 3 দিন যদি মেনে চলতে পারি তাহলে আমরা কিন্তু করোনাকে জয় করতে পারবো। কারণ কি, করোনা বেশিক্ষণ এইভাবে থাকতে পারে না। তাই আমরা যদি 3 দিনও যদি সচেতনভাবে থাকতে পারি তাহলে 7 দিনেরও প্রয়োজন হয় না। সরকার যদি নির্দেশ মোতাবেক এই জায়গায় যদি 7 দিনের জন্য পুরো লকডাউন দিয়ে দেয় তাহলে কিন্তু কিছুটা হলেও যে ট্রেন আমাদের এখানে চলে আসছে তাতে আমরা জয়ী হব। কিন্তু সরকার কি সেই দিকটায় হাঁটবে? কারণ সরকারের মাথায় এখন চিন্তা একটাই ঘুরছে, যদি আমরা লকডাউন দেই, মানুষের যদি বিরূপ প্রতিক্রিয়া সামনে চলে আসে, কারণ এমনিতেই গতদিন ডিএম-এর এই কার্যকলাপের ফলে সরকার এমনিতেই ব্যাকফুটে রয়েছে। এই মুহূর্তে যদি সরকার এই সিদ্ধান্তের ফলে যদি আরও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেটা কিন্তু ভালো দিকে যাবে না। আমি একটা ফোন নিচ্ছি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আগরতলা থেকে উত্তম পাল বলছিলাম। আগরতলা থেকে উত্তম দা বলছেন, বলুন উত্তম দা। আসলে সকাল বিকাল দুপুর রাত সেটার কিন্তু কোনো নিয়ম নেই। সকাল 6টাও হতে পারে। আসলে 10টার পর সাধারণত কিন্তু 80% মানুষ বাড়ি চলে যায়। 80% না, আরো অনেক বেশি মানুষ বাড়িতে আমরা চলে যাই। আমি তো ধরে নিলাম 80%। আমরা মতন যারা মানুষরা যারা রয়েছে আমরা রাতে থাকি। আপনারা আমাদের শুধু থাকেন না, শুধু আপনারা শুধু নতুন নয়, আপনারা আমাদের ভগবান। না না, এমনটা না, বলুন। তবে না না না, সত্যি বলছি। কেন বলছি শুনুন, সকালবেলা ঘুম থেকে ওঠা প্রত্যেকের খবর পায়, কাদের দৌলতে? রাত্রে 2টায় উড়াল ফুলে ঘটনা ঘটলো, কাদের খবর পায়? আপনাদের দৌলতে। আপনারা ভগবান, কারা ভগবান? ভগবান কে? যারা আমার উপকার করে তারা ভগবান। সংবাদ মাধ্যম আমাদের উপকারে চায় বন্ধু। তবে সেখানে একটা বড় হচ্ছে নেকটার ফুলে কিন্তু একটা হাসির খোরাক। আজকে আমি মহারাজগঞ্জের যান, বাজার ঠিক আগের মতো আছে। আমি ধন্যবাদ জানাই আস্তাবল সাইদের, ওরা কিন্তু স্বেচ্ছায় আজ কিষাণ মাঠে এসেছেন। মহারাজগঞ্জ যদি এইভাবে কিছুদিন, এবং সত্যি আমি এক কথা একমত, 7 ডেজ কষ্ট তো হয়েছে, আরো হোক, আগে বাতি 7 ডেজ অন্তর্পক্ষে আমাদের করা উচিত। সরকারকে আমি বলবো। নমস্কার, ধন্যবাদ আপনাকে। দাদা বললেন আগরতলা থেকে যে নাইট কারফিউ দেওয়া আর না দেওয়া সমান। দর্শক বন্ধুরা, এখনো আজকে ট্রেন্ড আমার হাতে আসেনি। যে ট্রেন্ড বর্তমানে আমার কাছে রয়েছে, সেখানে যা তথ্য আমার কাছে রয়েছে সেখানটায় লেখা রয়েছে যে গতকাল সর্বমোট আক্রান্ত আমাদের রাজ্যে 1020 জন। এর মধ্যে স্যাম্পল টেস্ট করা হয়েছে 5075 জনের, এবং গতকালকে সুস্থ হয়ে বাড়িতে গেছেন 50 জন, এবং সুস্থ হয়ে বাড়িতে গেছেন 50 জন, এবং স্যাম্পল টেস্ট করা হয়েছে 5075 জনের, এবং করোনায় আক্রান্ত হয়েছেন 1020 জনের মতো। যে তথ্য আমার কাছে রয়েছে সেটা আমি আপনাদেরকে তুলে ধরলাম। কিন্তু ঘটনা হচ্ছে যেভাবে কয়েকটি করোনা পজিটিভ পেশেন্ট পাওয়া গেছে, সেটা সেকেন্ড ওয়েভের খারাপ একটা পজিটিভ লক্ষ্য করা গেছে, যেটা ডাক্তাররা যারা রয়েছেন ওনাদের কথা মতো। তো সেই জায়গায় এই মুহূর্তে আপনারা সচেতন থাকবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ফিগার যারা রয়েছেন তারা চলে যাচ্ছেন আমাদের ছেলে। কারণ করোনা হচ্ছে এমন একটা রোগ, সে নিজে তো খারাপ করছে, পাশাপাশি তার কারণে অন্যান্য রোগগুলোর চিকিৎসা হচ্ছে না সঠিকভাবে। যাদের হার্টের প্রবলেম রয়েছে তাদের কোনো চিকিৎসা হচ্ছে না, কারণ করোনা আগে যদি আপনি রিকভারি না হন ডাক্তাররা সেখানটা কিছু করতে পারে না। আর সেই জায়গায় যারা ডায়ালিসিস পেশেন্টরা রয়েছেন বা যারা সুগারের পেশেন্টরা যারা রয়েছেন, তারা জানেন আপনারা, তারা মারাত্মক দুঃসময়ে ওনারা রয়েছেন। কারণ ওনাদের যদি করোনা হয় তাহলে ওই ট্রিটমেন্টগুলো ওনাদের বন্ধ রাখতে হবে।
যারা প্রেশারের রোগী রয়েছেন তাদেরও সেই জায়গা বন্ধ রাখতে হচ্ছে। সেই কারণে করোনা যেমন খারাপ, তার কারণে অন্যান্য রোগগুলির চিকিৎসা হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা, সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে, আমি সারা পৃথিবীতে গেলাম না, আমি আমাদের ইন্ডিয়াতেই রইলাম, অনেকে মারা যাচ্ছেন এই মুহূর্তে করোনার জন্য। শুধুমাত্র একটাই কারণ, অসচেতনতা, অ্যাওয়ারনেস নেই। সরকারের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার দরকার ছিল এই মুহূর্তে, বেশি বেশি করে, কিন্তু সরকার অ্যাওয়ারনেস প্রোগ্রাম না করে নাইট কারফিউ জারি করে দিয়েছে। কিন্তু এবার সরকারের মাথায় ঘুরছে, যেটা আমরা খবর পেয়েছি, আজকালকের মধ্যেই লকডাউন দিয়ে দিতে পারে। আমি সরকারের কাছে অনুরোধ করব, এই মুহূর্তে লকডাউনের মতো এত বড় বিশাল একটা সিদ্ধান্ত আপনারা নেওয়ার আগে রাজ্যের গরিব মানুষের কথা একবার চিন্তা করবেন। অনেকে যারা সরকারি কর্মচারী রয়েছেন ওনারা বাড়িতে বসেই বেতন পাবেন। যারা বিত্তশালী গরিব যারা ধনী মানুষ, ওনাদের দোকানে না গেলেও চলবে, ওনারা বাড়িতে বসেই আরাম আয়েশ করতে পারবেন। যারা আইএস অফিসার রয়েছেন, যারা আইপিএস অফিসার যারা রয়েছেন, যারা বড় বড় মিনিস্টার যারা রয়েছেন, মুখ্যমন্ত্রীরা যারা রয়েছেন, ওনারা বাড়িতে বসেই সবকিছু করতে পারবেন, আরামে এসে থাকবেন। সময়ে সময়ে খাবার চলে যাবে ওনাদের কাছে, এসি থাকবে, কোনো কিছু অভাব থাকবে না তাদের। কিন্তু একবার লক্ষ্য রাখবেন, আমাদের রাজ্যের ৩৮ লক্ষ মানুষের মধ্যে কতজন লোক মেহনতি মানুষ, গরিব মানুষ, তাদের দিকটা একবার চিন্তা করবেন। এই গরমের মধ্যে ওনারা কাজ করছেন, বন্ধনের টাকা দিতে হবে, সেটা মাথায় রয়েছে ওনাদের। আর যদি এখন বন্ধ হয়ে যায়, বন্ধন এসে বাড়ি থেকে সবকিছু নিয়ে যাবে, সেই সময় তো সরকার এসে তাদেরকে সাহায্য করে না একবারের জন্য। সব দিক দিয়ে আমরা যাতাকলে পড়ে রয়েছি বর্তমান সময়ে। স্মার্ট সিটির প্রকল্প চালু রয়েছে আমাদের রাজ্যে। আমাদের রাজ্যের উদ্বৃত্ত বিদ্যুৎ যাচ্ছে বাইরে। প্রত্যেকটা দিন সন্ধ্যের সময় আপনারা লক্ষ্য করতে পারছেন ইলেকট্রিসিটির এই ধরনের যে অসুবিধাগুলো প্রতিনিয়ত আমাদেরকে ডিস্টার্ব করছে। আর আপনাদের তো করছি, সেখানে বলার অপেক্ষা রাখে না। মানুষ দিশেহারা হয়ে পড়েছেন এই মুহূর্তে। স্মার্ট সিটির নামে একটা হাস্যকর পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি। তো সেই জায়গায় আমি বাধ্য হয়ে আপনাদের কাছ থেকে আমার বিরতি নিতে হয়েছে। 10 মিনিট সময় আমার এখানে নষ্ট হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছ থেকে। অনেকে বলছেন এই ধরনের ঘটনা হবেই, আরও হবে। যত বেসরকারিকরণ হবে আমাদের দেশে, এবং প্রত্যেকটি জায়গায় যখন বেসরকারিকরণের থাবা বা যে গ্রাস রয়েছে সেটাকে গ্রাস করতে চেষ্টা করবে এবং গ্রাস করে ফেলবে, সেই জায়গাতে এই ধরনের ঘটনাগুলো ঘটবেই। সেটাই স্বাভাবিক বলে মানুষে অভিযোগ করছেন, এবং তার প্রমাণ আজকে আমরা পেলাম। গত 3-4 দিন ধরে আমি সঠিকভাবে এই মুহূর্তে আমি আপনাদের সামনে আলোচনা করতে পারছি না, এই বিদ্যুৎ চপলতার কারণে। একটা ফেজ থাকে, আরেকটা ফেজ থাকে না, আরেকটা ফেজ চলে আসলে ওই ফেজটা থাকে না। অনেক সময় দেখা যায় দুটো ফেজ একসঙ্গেই কাজ করে না। অনেক সময় আবার কম ভোল্টেজ থাকলে মেশিন চলে না, সেটা ইনভার্টারও সেইভাবে নিতে পারে না। তো এইভাবে বিদ্যুতের একটা দুরবস্থা তো বর্তমান সময়ে আমরা লক্ষ্য করতে পারছি। এবং বিভিন্ন সময় বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট থেকে আমাদের কাছে ফোন আসে যে রাজীব দা আপনি একবার আসুন, এটা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট না কি আমরা জানতে পারছি না, আমাদের মেশিনগুলো বন্ধ হয়ে রয়েছে। তো সেই জায়গায় ইলেকট্রিসিটির বা ইলেকট্রিফিকেশনের যারা আধিকারিকরা যারা রয়েছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, মিনালি নিয়ে নেন। আপনাদের জন্য রাজ্যের মানুষের কাছে পরিষেবা দিতে পারছে না, কিন্তু আপনারা আপনাদের পয়সা নিচ্ছেন। যেহেতু বেসরকারিকরণ হয়েছে, সেই জায়গায় আপনাদের প্রাপ্যটা আপনারা বুঝে নিচ্ছেন, কিন্তু মানুষ কিন্তু তার খেসারত ভোগ করছেন বলে মানুষ অভিযোগ করছেন। এবং আমি তো আপনাদেরকে বাস্তবটা দেখালাম এই মুহূর্তে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে ছিলাম আপনাদের সঙ্গে, যে লকডাউনের প্রয়োজন রয়েছে না কারফিউর প্রয়োজন রয়েছে, আপনাদের মতামত কি রয়েছে। কিন্তু আমি আপনাদের মতনই একজন সাধারণ মানুষ, আমি বলি যে ক্যামেরার এই প্রান্তে আমি রয়েছি, রাজীব ক্যামেরা ওই প্রান্তে রয়েছে, আপনাদের পরিবারেরই একজন আমি রাজীব। তো সেই জায়গায় আমার একটা মতামত রয়েছে। আমি বলতে চাই যে এই জায়গায় যারা গরিব মেহনতি মানুষ যারা রয়েছেন, তাদের দিকে চেয়ে সরকারকে চিন্তা ভাবনা করতে হবে। পাশাপাশি ব্যাংকগুলো বা কেন্দ্রীয় সরকার বা রিজার্ভ ব্যাংক মানুষের সঙ্গে কথা রাখেনি। ওনারা বলেছিলেন যে লকডাউন চলাকালীন ইন্টারেস্টকে মুকুব দেওয়া হবে, কিন্তু দেখা যাচ্ছে গত ফিনান্সিয়াল ইয়ারে মার্চ মাসে ইন্টারেস্ট তো নেওয়া হয়েছে, পাশাপাশি চক্রবৃদ্ধি আকারেও ইন্টারেস্ট নেওয়ার ওনারা নিয়েছেন মানুষের কাছ থেকে। তো সেহেতু
যারা যারা বন্ধন থেকে লোন নিয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করছেন, এই মুহূর্তে যদি লকডাউন পড়ে তাহলে গরিব মানুষের কি হবে? কারণ আমি আগেই বলেছি, যারা চাকরিজীবী যারা রয়েছেন ওনারা বাড়িতে থাকবেন, যেহেতু সরকারি চাকরি করেন, মাসে মাসে ওনারা বেতন পাবেন, ওনাদের কোনো অসুবিধে নেই, লকডাউন ওনারা সাপোর্ট করবেন। যারা ব্যাংকের কর্মীরা রয়েছেন ওনারাও বাড়িতে থাকতে কোনো অসুবিধা নেই। কিন্তু যারা বেসরকারি যারা রয়েছেন মালিক, ওনাদেরকে টাকা দেবেন না, যেহেতু ওনারা ডিউটি করবেন না, যেহেতু ওনারা অসংগঠিত ক্ষেত্রে চাকরি করছেন, ওনারা টাকা পাবেন না। দিন মজুর যারা রয়েছেন ওনারা কাজ করতে পারবেন না, মেহনতি মানুষরা কাজ করতে পারবেন না। তো যারা যারা বাড়িতে থেকে পয়সা পাবেন বা মুনাফা পাবেন, ওনারা এই যে লকডাউনকে সাপোর্ট করবেন। কিন্তু যারা দিন এনে দিন খান, যাদের শ্রম বিক্রি করে চলতে হয়, তাদের কিন্তু লকডাউন অভিশাপের সমান। কারণ যারা দিন এনে দিন খান ওনারা অনেকেই বন্ধন থেকে লোন নিয়ে রেখেছেন। কারণ যদি বন্ধ হয়ে যায়, দেখা যাবে বন্ধনের লোকেরা এসে আপনাদেরকে চাপ দিচ্ছে, তা আপনারা কি করবেন সেটা আপনাদের মাথায় রয়েছে। তাই আমি সরকারের কাছে বিনীত এবং বিনম্র অনুরোধ রাখবো, যা কিছু করবেন চিন্তা ভাবনা করে, রাজ্যের গরিব মানুষের কথা চিন্তা করে, রাজ্যের শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে, রাজ্যের মেহনতি মানুষের কথা চিন্তা করে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। আর নাইট কারফিউ যেটা দিয়েছেন, রাজ্যের মানুষের বক্তব্য হচ্ছে নাইট কারফিউর মধ্যে দিয়ে রাজ্য সরকার একটা হাস্যস্কর বাতাবরণ তৈরি করেছে, যে নাইট কারফিউ মানুষ বুঝতে পারছে না, মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে। একদিকে মল খোলা, একদিকে বাজার খোলা, একদিকে সব কিছু খোলা, রাস্তাঘাট খোলা, সব কিছু খোলা, সেখানে দিনের বেলা করোনা নেই, রাত্রিবেলা 10টার পর করোনা কোত্থেকে আসে সেটাই মানুষ চিন্তা করছে। এবং মানুষ বলছে যে রাজ্য সরকার বা রাজ্যের বিজেপি সরকার কি করে এটা চিন্তা করলেন যে রাত্রিবেলায় করোনা আসে, এই টেকনোলজি ওনারা কোত্থেকে পেলেন। এমনিতেই সরকার একটু ব্যাকফুটে রয়েছে। গতদিন ডিএম সাহেবের এই ধরনের একটা অনভিপ্রেত ঘটনার পর সরকার এমনিতেই ব্যাকফুটে রয়েছে। কিন্তু সরকারের মাথায় রয়েছে লকডাউন দেবে, কিন্তু এই মুহূর্তে যদি সরকার লকডাউন দেয়, সরকার এও চিন্তা রয়েছে যদি মানুষের বিরূপ প্রতিক্রিয়া সেখানে সৃষ্টি হয়, সরকার কিন্তু আরও ব্যাকফুটে চলে যাবে। কারণ 2023 আর বেশি দূরে নয়। তাই আমি বলবো রাজ্য সরকারকে, আপনারা ট্রেনগুলোকে বন্ধ করুন, এক্সপোর্ট ইম্পোর্ট যে বিজনেস রয়েছে সেগুলোকে বন্ধ করুন, বিমান বন্ধ করুন, দিল্লি যাওয়া এই মুহূর্তে বন্ধ করুন। আপনারা দিল্লি অনেক যেতে পারবেন, সময় রয়েছে, দিল্লি যাওয়া বন্ধ করুন। আপনারা বিমানগুলোকে বন্ধ করুন। এই বাইরে থেকেই যা আসছে, আমাদের রাজ্যের মানুষরা এই মুহূর্তে করোনায় আক্রান্ত রয়েছে। তাই আমি চাইবো রাজ্যের মানুষের হয়ে, কারণ আমারও একটা ব্যক্তিগত মতামত রয়েছে, শুধু আমি কথা আপনাদের বক্তব্য নেব, আমার কোনো বক্তব্য নেই সেটা হতে পারে না। আমিও যেহেতু ভারতবর্ষের নাগরিক, আমারও একটা এডিটোরিয়াল একটা বক্তব্য থাকে, সেই বক্তব্যই আমি এখানে প্রকাশ করছি। সেটা হচ্ছে এই বিষয়গুলোকে সরকার দেখতে হবে, এবং যদি হয় এই নাইট কারফিউ তুলে দিয়ে পুরোপুরি 7 দিনের জন্য লকডাউন দেওয়া হোক। 7 দিনের জন্য যদি লকডাউন দেওয়া হয়, আমরা সবাই জানি, আপনারা ফেসবুক, গুগল, বিভিন্ন জায়গায় আপনারা ঘোরাফেরা রয়েছে আপনাদের, সেখানে আমরা জানি যে করোনা বেশি দিন এইভাবে থাকতে পারে না। তাই আমরা চাইব আপনারা যদি 3 দিন না, 7 দিনের প্রয়োজন হবে না, 3 দিনের মধ্যেই আমরা আমাদেরকে রেস্কিউ করতে পারবো এবং করোনাকে প্রতিহত করতে পারবো। 7 দিনের লকডাউন প্রয়োজন রয়েছে, কিন্তু নাইট কারফিউ বা অনির্দিষ্টকালের জন্য আগের বারের মতন যদি আমাদের রাজ্যে লকডাউন পড়ে, তাহলে আমাদের রাজ্যের গরিব মানুষের দুর্দশার অন্ত থাকবে, কি হবে সেটা আর বলে রাজীব এখানে বোঝাতে পারবো না। বাকিটা হচ্ছে আপনাদের মতামত, আপনারা কি বলবেন সেটা এখন দেখার বিষয়। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার। হ্যালো 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 হ্যাঁ বলুন বলুন। হ্যালো, এটা কি লাইভ হচ্ছে না? এটা হ্যাঁ লাইভ চলছে। বলুন দাদা, কোত্থেকে বলছিলেন আপনি? ও আচ্ছা, আপনি কথাবার্তা যে বলেছেন একটা কথা যে লকডাউনে সাধারণ মানুষের প্রবলেম হবে, এটা কথা ঠিক। কিন্তু 2 মাসে কইছে ফ্রিতে চাল দিব, কিন্তু চাল দিলে তো শুধু হইতো না।
ঠিক, বাকি ঠিক। তো অন্য কিছু তো দিতে লাগে, মেইন তো হচ্ছে সাধারণ মানুষের লাগে টাকাটা মানি, আর বাকি তো চাল ডাল তো এটা তো সরকার দিব ঠিক আছে, কিন্তু ওটা তো বানানোর লেগে গ্যাস লাগবো, জল লাগবো, বিভিন্ন জায়গাতে আছে ত্রিপুরার যে জলের অভাব, হ্যাঁ, তো জল তারা কিনে আনতেছে, ভাত দিয়ে অন্য জায়গাতে আনতেছে, ধন্যবাদ অনেক দাদা, কিছু প্রবলেম আছে স্যার। অসংখ্য ধন্যবাদ দাদা। একজন দাদা বললেন যে শুধু সরকার বলেছে চাল দেবে, কিন্তু চাল দিয়ে কি সমস্যার সমাধান হবে? যারা গরিব মানুষরা যারা রয়েছেন তারা কি শুধু চাল খেয়ে বাঁচতে পারবে? সঙ্গে ডাল রয়েছে, তেল রয়েছে, উনুন রয়েছে, উনুনে যাবতীয় সরঞ্জাম রয়েছে। লকডাউনে কখনোই সমস্যার সমাধান হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, কারণ আমি আগেই বলেছি আমারও এখানে বক্তব্য দেওয়ার এই করোনাকালে আমারও মানে কর্তব্য কিছু একটা বলা, তাই আমি বললাম আপনাদের কাছে। বাকিটা আপনারা বলবেন, আমার যদি কোনো ভুল হয় সেটা আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যালো স্যার, হ্যাঁ, রাজীবদা। বলুন বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। স্যার আপনি তো বলছিলেন যে লোনের ব্যাপারে, সেটা তো বুঝতে পারলাম না। সঙ্গে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। দর্শক বন্ধুরা, যে বিষয়টিতে আমি আলোচনা করছি আপনাদের কাছে, আপনারা কি চাইছেন এই মুহূর্তে? এই নাইট কারফিউ চাইছেন, না লকডাউন চাইছেন? কি চাইছেন? আপনাদের মনে কি ঘুরছে? আপনাদের যারা রাজ্যের আপামর জনগণ, শান্তিপ্রিয় জনগণ, যারা করোনা থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, সরকারকে কি করা উচিত এই মুহূর্তে, আপনারা কি ভাবছেন সেটা নিয়ে আমার আলোচনা। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। টিভির ভলিউম কমিয়ে দিন, টিভির ভলিউম কমিয়ে দিন, টিভির ভলিউম কমিয়ে দিন। বলুন, কি বলবেন? আমি বলছি আপনার কথাগুলো এত ভালো লাগছে, হ্যাঁ শুনে খুব ভালো লাগলো, কিন্তু আমি সাধারণ ব্যবসায়ী। আমার আজকে 5 দিন যাবত আমার দোকানে 1 টাকা আমদানি করতে পারি না। আমার ভীষণ চিন্তা, মাথা ঘুরছে, আমি কি করে চলবো, কি করে খাবো, কি করে কোত্থেকে বাঁচবো। বলছিলেন? কোত্থেকে আমার বলছিলেন? ছেলে কোত্থেকে আমি যুগনগর থেকে। হ্যাঁ, আর আমার ছেলে একটা ইঞ্জিনিয়ারিং পাস, আমার গত গভর্নমেন্ট থাকতেই পাস করেছে, ইঞ্জিনিয়ারিং পাস করেছে, কিন্তু কোনো চাকরি নেই। এবারও তার কিছু নেই, পাবলিক একটা সার্ভিস করতে 6000 টাকা স্যালারি পায়। আমরা ভীষণ কষ্টে চলছি। ধন্যবাদ, ভীষণ চিন্তা হয়। ধন্যবাদ। ভীষণ চিন্তা আমি হয়। আপনার কষ্ট বুঝতে পারি দাদা। আমিও একদিকে আমি রিপোর্টার, একদিকে আমি জার্নালিস্ট, একদিকে আমিও ব্যবসা করি। আপনার দুঃখটা আমি ভালোভাবে রিয়েলাইজ করতে পারি দাদা। নমস্কার। নমস্কার, আপনার কথা শুনে এত ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। নমস্কার। দর্শক বন্ধুরা, দেখুন, একজন ব্যবসায়ী মানুষ যোগেন্দ্রনগর থেকে ফোন করেছেন। উনি শহরের আশেপাশেই ওনার দোকান, ওনার ছেলে ইঞ্জিনিয়ার, এবং গত বছর গত সরকারের আমলে পাস করেছে। এখন 6000 টাকার বিনিময়ে কোনো একটি শপে কাজ করছে। উনি 5 দিন ধরে কোনো আমদানি করতে পারছেন না দোকান থেকে। আমি তো বললাম, সরকার একদিকে বলছে মানুষকে রিল্যাক্সেশন দেবে, সরকার মিথ্যে কথা বলছে। সরকার পুরোপুরি মিথ্যে কথা বলছে। তার প্রমাণ যারা ব্যবসায়ীরা যারা রয়েছেন আপনারা ভালো করে জানেন। যারা সিসি লোন নিয়েছেন, সরকার বলেছে একটা ফর্ম ফিল আপ করবেন, আপনাদেরকে রিল্যাক্সেশন দেওয়া হবে। কোথায় রিল্যাক্সেশন দেওয়া হলো? এবার গত বছর ফিনান্সিয়াল ইয়ারের লাস্টে ওনারা আমাদের কাছ থেকে ইন্টারেস্ট নিয়েছে, তার জন্য আলাদা একটা হেড তৈরি করেছে প্যানেল ইন্টারেস্টের জন্য। আপনারা চিন্তা করছেন? যখন ব্যাংকের ম্যানেজারের সঙ্গে আমরা যোগাযোগ করি, ওনারা বলছে আমরা ব্যাংক, আমরা কি করব রাজীব বাবু, যা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডার দেয় সেই মোতাবেক আমাদের চলতে হয়। তাহলে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার মিথ্যে প্রতিশ্রুতিগুলো দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে কেন? আবার লকডাউনের মতন এই ধরনের ঘোষণা কেন? যারা ব্যবসা করছেন তারা আপনারা জানেন আপনাদেরকে ইন্টারেস্ট দিতে হচ্ছে। যারা বন্ধন যারা নিয়েছেন, বলেছে রিল্যাক্সেশন দেবে। একজন বন্ধন ব্যাংক যারা হোল্ডার রয়েছেন তারা কি বলতে পারবেন? কারণ তারা বলতে পারবেন না, আপনারা বলতে পারবেন না, কারণ বন্ধন ব্যাংকের যারা আধিকারিকরা রয়েছেন তারা মোটা মোটা টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হয় বন্ধন ব্যাংকের যারা যারা আধিকারিকরা রয়েছেন, যারা যারা মালিকরা রয়েছেন। সাধারণ মানুষ আপনারা দাবি করলে কি হবে? এই করোনাকাল, এই সমসমকালে মানুষ কোথায় যাবে? কোথায় গিয়ে একটু শ্বাস ফেলবে? দর্শক বন্ধুরা, বিশ্বাস করুন, আমি আজকে টক শোতে আসতাম না, কারণ আমার একটা
একটা ইস্যু হয়েছে, মানে আমার একটু ব্যথা হয়েছে মাথায়, আমি কথা বলতে পারছি না, তবু কষ্ট হচ্ছে। তবু আমার আজকে শুক্রবার, আমাকে আসতেই হবে, তাই আমি আজকে আপনাদের সামনে আলোচনা করছি। কিন্তু ব্যথায় কালকে আমি ঘুমোতে পারিনি, কিন্তু মনে হচ্ছে গত আগামীকাল বা তার পরের দিন বা আজকেও সরকার থেকে ঘোষণা হয়ে যেতে পারে লকডাউন। আমি সরকারের কাছে বিনম্র অনুরোধ রাখবো, লকডাউন দেওয়ার আগে আপনারা আপনাদের কর্তব্যগুলো করুন। এক্সপোর্ট ইম্পোর্ট ডিউটি থেকে আপনারা টাকা পান, সেগুলোকে বন্ধ করুন। আপনারা রেল থেকে টাকা পান, সেগুলোকে বন্ধ করুন। দিল্লি যাওয়া বন্ধ করুন, দিল্লি ঘোরাঘুরি বন্ধ করুন। আপনারা আপনাদের কাজগুলো করছেন না, রাজ্যের মানুষের উপর নাইট কারফিউ চাপিয়ে দিচ্ছেন। সারাদিন চলছে মানুষের আনাগোনা, তখন নাইট কারফিউ থাকে না, তখন করোনা থাকে না। আর যত করোনা রাত্রি 10টার পর, এ সকল অবাস্তব কর্মকাণ্ড মানুষ ব্যতিব্যস্ত। মানুষ প্রশ্ন করছে রাজ্য সরকার কি চিন্তা করছে, তাদের মাথায় কি চিন্তা হারিয়ে গেছে? 10টার পর 90% লোক আপনারা বাড়িতে থাকেন। আমাদের মতন যারা আছে, যারা পুলিশ প্রশাসনের লোক, আমরা শুধু রাত্রেবেলা বাড়ির বাইরে থাকি, সবাই তো বাড়ির ভেতরেই থাকে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে করোনা আসবে বলে পুলিশের টহলদারি, পুলিশের দাদাগিরি, পুলিশের গুন্ডাগিরি, এগুলোকে বন্ধ করতে হবে। এবং সরকার এও চিন্তা করছে, যেটা আমাদের রিলায়েবল সোর্সে আমরা খবর পেয়েছি, সরকার চিন্তা করছে কিছুদিন আগে ডিএমএর কার্যকলাপের কারণে সরকার এমনিতেই ব্যাকফুটে রয়েছে। এই মুহূর্তে যদি সরকার লকডাউন দেয় এবং গরিব মানুষের যদি গণরোষ রাস্তায় নামে, তাহলে কিন্তু সরকারকে এই সরকার কোথায় যাবে তা কিন্তু চিন্তা করা, সরকার এখনো চিন্তা করতে পারছেন না। সরকার ভুলে গেছেন যে 30 বছরের বামফ্রন্টকে ফেলে দিয়ে আপনাদেরকে এনেছেন এই মানুষ, বিপুল ভোটে জয়ী করে আপনাদেরকে এনেছেন রাজ্যের মানুষ। আবার এই রাজ্যের মানুষই আপনাদেরকে কিন্তু আবার সেই জায়গায় পৌঁছে দিতে পারে, 1.5% পৌঁছে দিতে পারে। তাই বলবো, গরিব মানুষের দিকে চিন্তা করে আপনারা কাজ করবেন। কারণ গরিব মানুষরা আমাকে সবসময় অভিযোগ করছেন, রাজীব দা আমরা তো দিন এনে দিন খাই, যদি লকডাউন হয় আমরা কি করব, আমরা কি করে বাঁচবো? তাই আমি বলেছি যে আপনারা সচেতন হন। আপনারা যদি সচেতন হন, আমরা যদি সচেতন হই, তাহলে লকডাউনের কোনো প্রয়োজন পড়ে না, কারফিউর কোনো প্রয়োজন পড়ে না। আমরা আমাদের সুপ্রিম কোর্ট নিজে বলে দিয়েছে যে নিজের সেফটি নিজে আগে দেখুন। তো সেই জায়গায় এইভাবে চাপিয়ে দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত, সেটা নিয়ে আজকে আমার আলোচনা। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? আমি বিমল থেকে, আমার নাম বিমল রায়। বলুন বিমল বাবু, কি বলবেন? হ্যাঁ, বলছিলাম আপনাদের যে আজকে যে আলোচনাটা, যে লকডাউন না কারফিউ, হ্যাঁ আমার মনে হয় হ্যাঁ কোনটাই প্রয়োজন নেই যদি আমরা একটু সচেতন হই। একদম দাদা, একদম ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা যোগেন্দ্রনগর থেকে ফোন করলেন, যেটা আমি বললাম দাদা সেটাই বললেন, যে আমরা যদি সচেতন হই তাহলে না কারফিউ না লকডাউন। কিন্তু আমরা কি সচেতন? আমি তো বলবো না, আমাদের মধ্যে অনেকে আছেন আমরা যারা অসচেতন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? আমি আগরতলা থেকে বলছি দাদা। বলুন। আজকে দেখে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমরা ভারতবর্ষের মানুষের জন্য শুধু, সারা বিশ্বে কোন দেশে এইরকম পরিস্থিতি, ভারতবর্ষে যে পরিস্থিতি আরম্ভ হয়েছে রাজ্যে এবং সরকার বিভিন্ন আচ্ছা, আপনি কি চাইছেন সংক্ষেপে বলুন, সংক্ষেপে বলুন। ভয়ঙ্কর আপনি পরিস্থিতি। কি চাইছেন, সরকারের এই মুহূর্তে কি করা উচিত? গভর্নমেন্টের উচিত যারা দরিদ্র মানুষ আছে তাদেরকে অন্তত একসাথে 5 মাসের রেশন কমপক্ষে তাদের দেওয়া। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দাদা বলেছেন যে 5 মাসের জন্য রেশনিং ব্যবস্থা করতে হবে গরিব মানুষদের জন্য, তারপর আপনারা লকডাউন দিয়ে দিন। কারণ আমি তো বললাম, যারা সরকারি চাকরি করেন ওনাদের কোনো অসুবিধা নেই, ওনারা স্লেবে স্লেবে ডিউটি করবেন। যারা বড় বড় ব্যবসায়ী, যারা ধনী মানুষ, তাদের কোনো দোকানে যাওয়ার প্রয়োজন নেই, ভগবানের আশীর্বাদে ওনারা ভালোই আছেন। কিন্তু সবচাইতে বড় ফ্যাক্টর হচ্ছে আমাদের রাজ্যের গরিব মানুষদের কথা আমরা চিন্তা করতে হবে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? আমি আমবাসা থেকে বলছি স্যার। আমবাসা থেকে বলছেন, বলুন দাদা। আমার নাম রবট দেব। বলুন দাদা, কি বলবেন? আচ্ছা দাদা, আপনাদের যে চোখ সুতা চলছে খুব ভালো লাগছে।
এই বিষয়টা হচ্ছে লকডাউনটা দেওয়ার আগে আমাদের ত্রিপুরা সরকারের প্রথম দায়িত্ব, যেটা আপনি বলেছিলেন, যে গরিব মেহনতি মানুষের যে খাবারের যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা কি ত্রিপুরাতে মজুদ আছে? সেটাই তো প্রশ্ন। যদি মজুদ না থাকে তাহলে লকডাউন না দিলে ভালো হবে। ধন্যবাদ আপনার, অসংখ্য ধন্যবাদ। দাদা বলেছেন আমবাসা থেকে যে গরিব মানুষের জন্য যদি রেশনিং ব্যবস্থা না চালা হয়, পাশাপাশি যদি মজুদ না থাকে খাদ্যশস্য, তাহলে লকডাউন দেওয়া যাবে না, লকডাউন দেওয়া যাবে না। আমি রাজি, ভালো থাকবো ঘরে বসে, এসির তলে থাকবো, আর গরিব মানুষরা রাস্তায় না খেয়ে থাকবে, আত্মহত্যা করবে, তা হতে দেওয়া যায় না, তা হতে দেওয়া যায় না কখনো। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? আগরতলা থেকে অনেক রকম করে ট্রাই পাইছি, এটা রাগ হয়, আবার বুঝিও যে আপনার পপুলারিটি কেমন ফোনই লাগে না, যদি মানে 30 বা কন্টিনিউ ট্রাই করতেছি, আর একজন ফোনে কথা বলতে দেখলে আমি কোনো অক্ষর করতাম না, একটু পরে করুন, রাগ হয়, আবার বুঝি আপনার পপুলারিটি কিরকম। রাগ করবেন না, ফোন করবেন, অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন, রাগ করবেন না, অবশ্যই পাবেন। না না, রাজীব 4-5টা ফোন রাখতে হবে কেবিসির মতো আপনার। আর আরেকটা কথা রাজীব, একটা কথা জাস্ট আপনার বলার, যে ডাবল ইঞ্জিনের সরকার তো বেসিনটা ডাবল আইতেছে না, বাকি সব আর এডিসি দিতে তো ট্রিপল ইঞ্জিনের সরকার হইলো, রেলের থেকে বডি বেশি ইঞ্জিন, তো এখানে বেসিনটা তো ডাবল হওয়ার দরকার। আর একটা লাস্ট কথা রাজীব দা, মোদি কি করতেছে যে হ্যাঁ ঘরে বয়ে বুঝতেছে যে যোগ রিক্তি দূরি মাছ জরুরি, কিন্তু তুমি লক্ষ লক্ষ লোকের ভাষণ করতেছো, মানে কি তা চুরি করো আর গিয়ে সজাগ হও, এমনি কথা রাজীব দা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ দাদা। একটা কথা দিয়ে অনেক কিছু বলে দিয়েছেন, উনি গণদেবতা, কিন্তু আমি একজন সাংবাদিক, ওনার কথাটা আমি সেভাবে নাই বললাম, আপনারা আবার 10:30 শুনে নেবেন উনি কি বলেছেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যালো রাজীব বাবু, আমি আগরতলা প্রতাপগড় থেকে বলছি। প্রতাপগড় থেকে বলছেন দাদা, বলুন বলুন। হ্যাঁ, প্রতাপগড় থেকে বলছি। আপনি যে প্রসঙ্গটা নিয়ে আলাপ করছেন খুবই গুরুত্বপূর্ণ, খুবই আনন্দিত, খুবই ভালো। এই বন্ধনের ব্যাপারটা যে করছেন, বন্ধনের ব্যাপারটা আপনি যেমন করছেন, আমরাও বন্ধনের মালিক হলে রায়া বা কর্মচারীরা বুঝাইছে সেন্ট্রাল গভর্নমেন্ট এই করছে, তোমরা ডকুমেন্ট একটা কাগজ দেওয়া হইবে, তোমরা মুকুব করবা। কিন্তু লকডাউন যাওয়ার, গত লকডাউনের কথা বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, লকডাউন যাওয়ার পর দেখলাম কি না, ইটাও চালায়, সুদের সুদ পর্যন্ত টানে। তাই তো বললাম। ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য ধন্যবাদ। আমি জানি, তাই আপনাদের বিষয়টা আমি তুললাম। একজন দাদা বললেন, আমি যেটা বললাম, বন্ধন যখন মানুষ লোন নিয়েছিল আগের করোনার সময়, তখন ব্যাংকের লোকেরা বলেছিলেন যে কোনো ইন্টারেস্ট নেওয়া হবে না, কিন্তু দাদা বলছেন, রাজীব দা আপনি যেটা বলেছেন সেটাই বাস্তব। দেখা গেছে ওনারা সবাই হাজির হয়েছেন সময় মতো, ইন্টারেস্ট তো নিয়েছে, পাশাপাশি পেনেল ইন্টারেস্টও নিয়েছে। রাজ্য সরকার চুপচাপ দেখেছে, কারণ অনেকের বক্তব্য সরকারি ফান্ডে বা দলের ফান্ডে, বন্ধন ব্যাংক থেকে বা ত্রাণ তহবিলে অনেক কিছু যায়, যার জন্য সরকার চুপ থাকে বলে যারা বন্ধনের গ্রাহকরা যারা রয়েছেন ওনারা অভিযোগ করছেন। আমি রাজীব অভিযোগ করছি না, আমার অভিযোগ করার কিছু নেই, আপনাদের অভিযোগগুলো তুলে ধরাই হচ্ছে রাজীবের কাজ। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার, আমি চন্দ্রপুর বর্দাখাল এলাকা থেকে বলছি। চন্দ্রপুর বলদাখাল এলাকা থেকে বলছেন, বলুন ম্যাডাম, কি বলবেন? আমরা আসলে সাধারণ ভাবে চলার মানুষ, আমরা আমার হাজবেন্ড ওদের পরে রুটি চালিয়ে সংসার চালায়। আমাদের যদি এরকম ভাবে লকডাউন পড়ে তাহলে আমরা কি করে চলবো? আমাদের বন্ধন। ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। একজন চন্দ্রপুর থেকে ফোন করলেন, আগরতলা চন্দ্রপুর থেকে, যে আমার স্বামী অটো চালায় এবং অটোর উপরেই আমার সংসার, এবং অটোর মাধ্যমেই আমরা বন্ধনে টাকা পেমেন্ট করে থাকি। এই মুহূর্তে যদি লকডাউন পড়ে অবস্থা কোন দিকে যাবে? নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? অস্তে বলুন, ধীরে ধীরে বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। আপনি যে আগরতলায় যে পান খান দুটো কোর্টের মধ্যে আমি লোকে বলছি। হ্যাঁ, কোত্থেকে পান খাই? আগরতলা কোর্টের, পুলিশ কোর্টের সামনে থেকে যে দোকানের চার পান খান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন দাদা, বলুন বলুন। এর মধ্যে কি তবে কোনো লকডাউন দেবে নাকি? আমাদের কাছে খবর, মানে রিলায়েবল সোর্সে এসেছে
যে 2-1 দিনের মধ্যে লকডাউন পড়তে পারে। তাহলে তো না খেয়ে মরতে হবে। হ্যাঁ, তাহলে লকডাউন দিলে তো তাহলে না খেয়ে মরতে হবে। না খেয়ে মরতে হবে। ধন্যবাদ আপনাকে, আপনি ফোন করলেন। একজন দাদা ফোন করলেন, আমি ওনার দোকানের সামনে থেকে পান খাই, কোর্টে আমার যেতে হয়। দাদা বললেন যদি লকডাউন পরে আমাদের না খেয়ে মরতে হবে। ওনার একটা টি স্টল রয়েছে, উনি চা বিক্রি করেন আর পান বিক্রি করেন। উনি আমাকে প্রশ্ন করলেন, রাজীব দা আপনি কি শুনতে পেয়েছেন যে লকডাউন হবে? চিন্তায় মাথা হাত পড়ে রয়েছে মানুষের। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করছেন, আর সময় বেশি নেই, 5টা মিনিট। যেহেতু আমি ইলেকট্রিফিকেশনের দুর্বলতার কারণে, ওনাদের অদূরদর্শিতার কারণে আমি আলোচনা সঠিকভাবে চালাতে পারিনি, বাধ্য হয়ে আমাকে বন্ধ করতে হয়েছে টকশো মাঝপথে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? রাজীব দা নমস্কার। রাজীব দা নমস্কার। নমস্কার দাদা, কোত্থেকে বলছেন? আচ্ছা, আমি বলছি পোস্ট অফিস দাদা। পোস্ট অফিস থেকে বলছেন, বলুন দাদা। দাদা আমি সামনে থেকে বলছি, বাজার সম্পূর্ণ যে আপনি মাছ বাজার, আপনার কোন সময় দাদা আপনি ঢুকছেন, যে কোনো বাজারে মাছ বাজার ঢুকেন, আপনি ঢুকলে দেখতে পাবেন একটা কোন মাছ বাজারের মুখে নাই, একটা মুখে না। আপনি ম্যাক্সিমাম মাছ আপনার গোল বাজার আজকেও গেছি দাদা, একটা মুখো মাছ নাই। লকডাউন কি যাচ্ছে কি, লকডাউন কি 10টা পরে কি আমি জানি না দাদা। 9টা 8টা 9টার সময় এমনি তো দাদা তেমন খালি যায়, 8টা 9টার সময় বাজারে তো এমনি লোক থাকে না, বাজারের লোক নাই বাজারে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। 10টার সময় দাদা 5টা নেই, রাজীবটা 5টা নেই, এমনি তো দাদা 10টা পরে থাকে না দাদা। এরপরে যদি নাইট দেয়, নাইট দিয়ে কি হবো? আর সরকারি বেতন তো 80,000 90,000 পায়, হেরার থেকে কাটতে হবে, এমন দেখতে আমরা গরিব পাই না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দাদা। দাদা একটা কথা বলেছেন, উনি ইমোশনে কথাটা বলেছেন, উনি যে কথাগুলি বলেছেন আমি ওনাকে সমর্থন করি। পাশাপাশি একটা কথা বলেছেন, যারা লকডাউন চাইছে সরকারি কর্মচারী বা যারা যারা সব কর্মচারী লকডাউন চাইছে সেটা আমি বলবো না, কিছু কিছু সরকারি কর্মচারী নিজেদের স্বার্থ, কায়েমি স্বার্থের কারণে লকডাউন চাইছে। দাদা বলছেন ভালো কথা, যারা যারা লকডাউন চাইছেন তাদের বেতনের অর্ধেক গরিব মানুষদের জন্য দান করা হোক, এবং সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হোক, এবং সেটা মিনালি নিয়ে আগে প্রচার করব, আমি কথা দিলাম। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যালো দাদা, আমি দারোগা বাড়ি থেকে বলছি। দারোগা বাড়ি থেকে বলছেন, বলুন কি বলবেন দাদা। দাদা এই বন্ধনের কথা যে উল্লেখ করেন, শুধু যেন বন্ধন না, আশা উজ্জীবন তারা সবকিছু আমাদের থেকে চক্রবৃদ্ধি হারে সুদ দিয়েছে। ধন্যবাদ আপনাকে। দেখুন দর্শক বন্ধু, একজন ফোন করলেন, কোথেকে ফোন করলেন? দারোগা বাড়ি থেকে ফোন করলেন কি আশা আর অনেক কিছু আছে, এই ধরনের এনজিও ফিনান্স সংস্থা চক্রবৃদ্ধি আকারে ইন্টারেস্ট নেওয়া হয়েছে বলছেন, কিন্তু রাজ্যের সরকার, কেন্দ্রীয় সরকার তখন গরিব মানুষদের কথা চিন্তা করেন না। ওনারা মুখে এক কথা বলেন, কাজে আরেক দিকটা চিন্তা করেন। মুখে বলছেন সাহায্য করবেন, মুখে বলছেন ওইটা দেব, মুখে বলছেন এইটা করব, কিন্তু বাস্তবে ফুরত কিছুই নেই। তো ওনাদের কাজের সঙ্গে বাস্তবের কতটুকু মিল রয়েছে সেটা নিয়ে মানুষ আজকে সন্দিহান, তাই মানুষ অভিযোগগুলো করছেন। এবং এই অভিযোগ কিন্তু আমি রাজীব করছি না, মানুষের অভিযোগগুলো শুধু তুলে ধরে আলোচনা করেই হচ্ছে রাজীবের কাজ। আর 2-1টি ফোন নেব। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যাঁ দাদা, আমি জিবি থেকে বলছি। জিবি থেকে বলছেন দাদা, বলুন। আচ্ছা, এইটাই মানে এরা যে কইছে, দেখেন মানুষ যে আমাদের কথাবার্তা খুব শুনছি যে আজকে আমি তোলা 1.5 বছর একটা কথা, দুঃখের কথা আর কি, যে মনে করেন আজকে 1.5 লাখ টাকা লিখি বন্ধন বেড়ি, আমার ফ্যামিলি কোনো কোয়ার্টারে কাজ করে, আমি পর রুটো চালাই, তাই কিন্তু এখন আমরা জিনিসটা নিতে আছে, মহিলাটা কোয়ার্টারে কাজ করে জিবি এলাকা 4টা-5টা বাড়ির মধ্যে কাজ করে দাদা, 1740 টাকা প্রতি বুধবারে, 1.5 লাখ টাকা। এবং 2 বছরের মধ্যে যখন দেখা যায় এটা প্রায় আমরা থেকে 26,000 টাকার মতন ইন্টারেস্ট নিতে আছে। দুঃখের কথা এটাই যে ত্রিপুরা রাজ্যে। অসংখ্য ধন্যবাদ দাদা, আমি বুঝতে পেরেছি আপনাদের দুঃখ, আমি জানি। তো আমার কাছে খবর রয়েছে। তো দাদা বলেছেন অটো চালাই, ছেলেটা 1.5 বছর হয়েছে পাস করেছে, আমার মিসেস 4টি বাড়িতে কাজ করে, তারপরও বন্ধনের টাকা দিতে পারছি না, তারা শুধু ইন্টারেস্ট, ওই ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট নিচ্ছে, কিন্তু সরকারের কোনো কিছু এখানে করার নেই। হয়তোবা মানুষরা পিষে পিষে মরছে,
আর রাজ্য সরকার, বর্তমান আমাদের রাজ্যের বিজেপি সরকার, মানুষরা অভিযোগ করছেন ওনারা দেখেও না দেখার ভান করে রয়েছেন। অনেকে আবার এও বলছেন, যেটা আমি আগে বলেছি, বিভিন্ন সময়ে বন্ধন ব্যাংকের কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে মোটা মোটা অঙ্কের টাকা প্রদান করেন। সবচাইতে দুঃখের বিষয়, এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাশাপাশি আরও অনেক ব্যাংকের কর্মকর্তারা, ওনারা কি করবেন? ওনাদের কিছু করার নেই। যারা এখানে কাজ করছেন তাদের কিছু করার নেই। তারা শুধু অর্ডার শুধু ওবে করেন। সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিয়েছে যে করোনাকালে আপনাদেরকে রিল্যাক্সেশন দেওয়া হবে ইন্টারেস্টের ক্ষেত্রে, কিন্তু দেখা যাচ্ছে ইন্টারেস্ট তো নিচ্ছে না, উল্টো আলাদা একটা হেড বানিয়ে নিয়েছে প্যানেল ইন্টারেস্টের জন্য। তাহলে কেন্দ্রীয় সরকারও তো এখানে একটা বিচারিতা করছে বলে মানুষ মনে করছে। তো এই মুহূর্তে যদি আবারও লকডাউন দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের অন্ত থাকবে? তাই আজকে আমার এই আলোচনা আমি করছি। দর্শক বন্ধুরা, সর্বশেষ একটা ফোন নিচ্ছি। নমস্কার। হ্যালো স্যার। নমস্কার। রাজেন্দা কোথা থেকে বলছেন দাদা? হ্যালো রাজেন্দা, নমস্কার। নমস্কার। স্যার, আমি যদি এখন লকডাউন দেয়, হ্যাঁ, সাধারণ মানুষ ঢাকায় অনেকে মারা যাবো। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। নেক্সট টাইম যখন ফোন করবেন টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন। একজন দাদা ফোন করলেন, বলেছেন এবার যদি লকডাউন দেয় সম্পূর্ণ বা অনির্দিষ্টকালের জন্য, তাহলে সাধারণ মানুষ না খেয়ে মরবে। দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করছিলাম যে আপনারা রাজ্যের মানুষরা এই মুহূর্তে কি চান? লকডাউন চান না নাইট কারফিউ চান? আপনারা আপনাদের মতামত দিয়েছেন, কিন্তু আমি আপনাদের বক্তব্যগুলোকে সরকারের কাছে নিয়ে যাচ্ছি। আপনারা বলেছেন যে কেন্দ্রীয় সরকার কথা দিয়েছিল যারা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করেছেন তাদেরকে ইন্টারেস্টের ক্ষেত্রে ছাড় দেবেন, কিন্তু ছাড় দেওয়া হলো না। উপরন্তু তাদেরকে প্যানেল ইন্টারেস্ট পর্যন্ত দিতে হয়েছে। আমাদের রাজ্যের বন্ধন ব্যাংক, ওনারা পর্যন্ত, দাদা আরেকজন দাদা ফোন করলেন, আরও আশা আরও অনেক কিছু রয়েছে আমি জানি না, ওই সকল ব্যাংকগুলো পর্যন্ত রাজ্যের মানুষের কাছ থেকে এইভাবে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। কিন্তু সরকার চোখে আঙ্গুল দিয়ে বসে আছে বলে মানুষরা অভিযোগ করছেন। পাশাপাশি এই মুহূর্তে যদি লকডাউন হয়, তাহলে মানুষের দুঃখের আর সীমা থাকবে না। কিন্তু পাশাপাশি যা আলোচনা হলো তার থেকে আমি এটা বলতে পারি, আমি আগেও বলেছি, সরকারের আগে একটা কদম বাড়ানো উচিত, মানুষকে দেখানো উচিত যে আমরা করছি। প্রথমত আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট যে বিজনেস রয়েছে আপনাদের, যেটা বাংলাদেশ থেকে আমাদের এখানে আসে, আমাদের এখান থেকে বাংলাদেশে বাইরে যায়, সেগুলোকে ইমিডিয়েটলি বন্ধ করুন। আমি আগেও একবার বলেছিলাম এবং দেখেছি যে সেইভাবেই হয়েছে, আপনারা সাক্ষী রয়েছে। প্রত্যেক দিন রেলগুলো আসছে, বাইরে থেকে রেলগুলো আসছে, এখান থেকে রেলগুলো যাচ্ছে, এগুলোকে ইমিডিয়েট বন্ধ করুন। তৃতীয়ত, দিল্লি ভ্রমণটা অন্তত পক্ষে এই করোনাকালে একটু সীমিত রাখুন, না হয় পুরো ফ্লাইট বন্ধ রাখুন। কিছুটা হলো মানুষ স্বস্তি পাবে যে বাইরে থেকে তো করোনা আসবে না। কিন্তু আপনারা এগুলো করছেন না, মানুষ অভিযোগ করছেন। আপনারা এগুলো না করে উপরন্তু কি করছেন? মানুষদেরকে পেটাচ্ছেন, মানুষদেরকে মারছেন, নাইট কারফিউ দিয়ে দিচ্ছেন, মানুষদেরকে বিয়ে করতে দিচ্ছেন না, যা ইচ্ছে তুগলুকি কাণ্ড করছেন বলে মানুষ অভিযোগ করছেন। কিন্তু সর্বশেষ একটা কথা বলবো আপনাদের, আমরা সচেতন হতে হবে। আমাদের এই করোনাকে প্রতিহত করতে গেলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তখন দেখবেন সরকারকে আর লকডাউনে দিতে হবে না, নাইট কারফিউ দিতে হবে না। আপনারা বাজারে যাবেন, মাস্ক পরিধান করবেন। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হয় না সেটা আমি জানি, কিন্তু মাস্ক অন্ততপক্ষে পরবেন, সাবান দিয়ে হাত ধোবেন, স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবেন, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। তাহলে দেখবেন করোনা থেকে অনেকটা নিস্তার আপনারা পাবেন। কারণ এখন যে ট্রেন্ড
আমাদের ত্রিপুরাতেও চলে এসেছে, সেটা কিন্তু খারাপ লক্ষণ। তাই আমি বলবো আপনাদেরকে, সবটা বিষয় সরকারের উপর ছেড়ে দিলে হবে না। সরকার যদি ভুল করে, আপনারা তো রয়েছেন, আপনারাই তো সরকারকে প্রতিষ্ঠা দিয়েছেন, আপনারা সেটাকে মান্যতা দিন, সরকারি গাইডলাইনগুলোকে মানুন। কারণ আমরা কতটুকু সচেতন সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মধ্যে রয়েছে এই মুহূর্তে। আমাদেরকে আগে সচেতন হতে হবে, তাহলে সরকারের আর দরকার পড়বে না লকডাউন আর এই নাইট কারফিউর। তাই যাওয়ার আগে বলবো, যদি সরকারের একান্তই যদি দরকার হয় যে লকডাউন ছাড়া কোনো আর উপায় নেই, কারণ আমার কাছে যে রিলায়েবল সোর্সে খবর এসেছে যে লকডাউন দিতে পারে রাজ্য সরকার, সেই ক্ষেত্রে আমি এটাই বলবো রাজ্য সরকারের কাছে মানুষের হয়ে, যে আপনারা 3 দিন বা 5 দিন বা 7 দিনের জন্য দিন, কিন্তু গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা মজুদ রেখে আপনারা লকডাউন দিন। ব্যবসায়ীরা এতদিন কষ্ট করেছে, ওনারা কষ্ট করবে, খেটে খাওয়া মানুষরা এতদিন কষ্ট করেছে, কষ্ট করবে, সবাই ম্যানেজ করে চলবে, কিন্তু অনির্দিষ্টকালের জন্য আগের মতো লকডাউন দেবেন না। তাহলে রাজ্যের মানুষের দুর্দশার আর অন্ত থাকবে না বলে সাধারণ মানুষরা আজকে আমার এই আলোচনায় বলেছেন। আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি। দর্শক বন্ধুরা, অবশ্যই দেখতে থাকবেন মৃণালী নিয়ে নেন। নমস্কার। কলকাতার সুবিখ্যাত নাম্বার 1 ব্লাউজ প্রস্তুতকারক সংস্থা এস কুমার ব্লাউজ এ আপনার হাতের মুঠোয় সম্পূর্ণ অত্যাধুনিক জাপানি মেশিন দিয়ে তৈরি 2x2 রুবিয়া, 2x1 সুতি এবং জর্জেট। তাছাড়া বিভিন্ন ধরনের ফ্যান্সি ও প্লেন ব্লাউজ ত্রিপুরার সমস্ত ব্লাউজের দোকানে পাওয়া যাচ্ছে। মা বোনদের পছন্দের ব্লাউজ মানেই এস কুমার, ইয়োর আল্টিমেট চয়েস। इंडिया में हर चीज के कई अवतार होते हैं। बैठे तो चेयर, खड़े हो गए तो लैडर, और खड़े ही रह गए तो चेयर लीडर भी। अलमारी है कीमती सामान छुपाने के लिए, और लुक्का छुपी में छुपने के लिए भी। मैट्रेस है चैन की नींद के लिए, और जागना ही हो तो ताश के गेम के लिए भी। डाइनिंग टेबल है 5 पकवानों का मजा उठाने के लिए, और अंताक्षरी में 7 सुर लगाने के लिए भी। ऑफिस चेयर है काम में मन लगाने के लिए, और ब्रेक्स का मजा उठाने के लिए भी। नीलकमल ने इंडिया को करीब से देखा है और हर घर से कुछ सीखा है।